নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই দেখে নেওয়া যাক কলকাতায় আজ কি থাকছে। অভিষেক চাকরি প্রার্থী বৈঠক, পার্থর ষড়যন্ত্র তত্ত্ব, অর্পিতার কান্না, হাজিরা এড়ালেন মানিক। প্রথমেই যে খবরে নজর রাখতে হবে তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যারা চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে ধর্নায় ছিলেন, 502 দিন হয়ে গেছে ধর্নার, তারা সেই অভিষেকের অফিসে রয়েছেন এবং গতকালই চাকরি প্রার্থীদের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাদের মধ্যে কথা হচ্ছে আমরা দেখেছি। তার দপ্তরের সামনে রয়েছেন চাকরি প্রার্থীরা। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। আবির, এখনো পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, বৈঠক শেষ কিছুক্ষণের মধ্যেই দলের তরফ থেকেই বৈঠক করার পরিপ্রেক্ষিতে কি সমাধান সূত্র তারা বের করার চেষ্টা করছে সেই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দেওয়া হবে এবং সেই ধরনের তৎপরতা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে কার্যালয় সেখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য যে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট সংবেদনশীল গোটা বিষয়টাকে নিয়ে সেই বার্তা গতকালই দিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে দীর্ঘ 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে এই বৈঠকের পরিপ্রেক্ষিতে যারা এখানে এসেছিলেন তাদের মাধ্যমে তাদের যে ধরনের সমস্যার কথা সেই বিষয়টা আঁচ পাওয়ার চেষ্টা হয়েছে। যেহেতু বৈঠকের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী তিনি নিজেও এখানে হাজির ছিলেন, যে বিষয়টাকে জানার চেষ্টা করা হয়েছে বা বুঝে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে কি ধরনের বিষয় এখানে রয়েছে এবং আইনি জটিলতা পর্বকে মিটিয়ে কিভাবে নিয়োগের প্রক্রিয়া করতে পারা যায়। 502 দিন ধরে তারা আন্দোলন করছেন। অনেকেরই প্রশ্ন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো গোটা ইস্যুটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই কাঠগড়ায় তোলার চেষ্টা করছে। বারবার নানা ধরনের প্রশ্ন তারা করতে শুরু করে দিয়েছিল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা চাকরির যারা প্রার্থী তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করে এবং তারাও বারবার ধরে যেটা বলছিলেন যে তারাও আশাবাদী এই বৈঠকের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান সূত্র হবে। তো মনে করা হচ্ছে সেই সমস্যার সমাধান করার একটা চেষ্টা আজকের এই বৈঠক থেকে শুরু করা হয়েছে। প্রতিনিধি দলের তরফ থেকে যারা হাজির ছিলেন তারা ইতিমধ্যেই তাদের যে বিষয়গুলো যেগুলো জানানোর জন্য ছিল তারা সেটাকে লিখিত আকারে নিয়ে এসেছিলেন। গতকাল টেলিফোন মারফত কথা বলে প্রতিনিধি দলের এক সদস্য সাইদুল্লাহর সাথে কথা বলে একটা আঁচ নিয়েছিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সরাসরি তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করে উঠতে পারা যাবে। ফলে এখন ধন্যবাদ বৈঠকের আগে যারা আন্দোলন করছিলেন, যারা চাকরি প্রার্থীরা ছিলেন, তারা কি বললেন একবার শুনো। আমাদের একটাই দাবি, প্রথম দিন যেদিন এখানে বসি এই গান্ধী মূর্তিতে 9 to 12 অল মেরিট লিস্ট ক্যান্ডিডেট নিয়োগ চাই। কারণ এই প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত। এই প্যানেলের আমরা যারা সত্যি মেধার পরিচয় দিয়েছি তারাই গান্ধী মূর্তিতে এতদিন বসে আছি, তাই এদেরকে আগে নিয়োগ করা হোক, একটাই দাবি। একটাই আলোচনা, আমাদের মেধা তালিকাভুক্ত যত প্রার্থী আছে নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরে প্রত্যেক প্রার্থীর যাতে নিয়োগটা সুনিশ্চিত হয় এই ব্যাপারে কনফার্মেশন নিতে যাচ্ছি। আমরা এতদিন ধরে যেটা চেয়েছিলাম আজকে সেটা আমরা পেতে চলেছি। আমরা চেয়েছিলাম সরকারের প্রতিনিধির সঙ্গে বা সরকারি কোনো বিশিষ্ট কারোর সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে আমরা চেয়েছিলাম। গ্রেপ্তারির 6 দিন পার হয়ে গিয়েছে। 6 দিন পর যখন আজ মেডিকেল টেস্টের জন্য ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে তখন পার্থ চট্টোপাধ্যায় বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। গ্রেপ্তারির 6 দিন পর ষড়যন্ত্রের তত্ত্ব পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। গত শুক্রবার ভোরে তার বাড়িতে পৌঁছয় ইডি। শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর সপ্তাহখানেকের মাথায় পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার দাবি করলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। হেভিওয়েট রাজনীতিক প্রভাবশালী মন্ত্রী তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটি টাকা, নামে বেনামে অসংখ্য সম্পত্তি। তুমুল বিতর্কের মুখে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তৃণমূলের 5টি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থকে, সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে। এর পরের দিনই পার্থর মুখে ষড়যন্ত্রের তথ্য। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার।
পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? তার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা। উনি একজন সাধারণ মানুষ নন, এখন বলছেন ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কে চক্রান্ত করছে, সেটাও মানুষের জানার দরকার আছে। সত্যি সত্যি তদন্ত বন্ধ না হয়ে চলতে থাকে, অনেক এরকম রাঘব বোয়াল ধরা পড়বেন। নির্দোষ হয়ে থাকেন এবং এত বড় জিনিসটা সামনে পড়েন, তিনি প্রথম দিন থেকেই আশা করা যায় তিনি বলবেন যে আমি নির্দোষ বা ইত্যাদি। তো এখন সেগুলো তিনি বলেননি, এখন 6 দিন 7 দিন বাদে উনি বলছেন। উনি যদি সেটা মনে করেন, নিশ্চিতভাবে আইনে ওনার নিজেকে ডিফেন্ড করার বা নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ রয়েছে। সেগুলোকে ওভার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। আমাদের পরবর্তী মিটিং আছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং মাননীয় চেয়ারম্যানের সঙ্গে, সেটা শিক্ষামন্ত্রীর ভবনেই হবে। আগামী আগস্ট মাসের 8 তারিখে এই মিটিংটা হবে। হ্যাঁ, ধর্ণা মঞ্চের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। হ্যাঁ, আমরা মিটিং আশ্বস্ত যে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। কত দিনের মতো আইনি ও আগামী নেক্সট মিটিং এ আমরা ক্লিয়ার হবে। একটা মিটিং এ সেই সমস্যার সমাধান হবে না। ওনারা বললেন যে ক্ষেত্রে আরো আলোচনার ব্যাপার আছে, এক্ষেত্রে পরিপূর্ণরূপে ওনারা চেষ্টা করবেন 100% ক্যান্ডিডেট যাতে নিয়োগ পান, সেই ব্যাপারে উনি অত্যন্ত মানবিক এবং আমাদের প্রতি সহানুভূতিশীল। আমাদের এই যন্ত্রণার জায়গাটা উনিও আর দেখতে চান না। 9 to 12 মেধা তালিকাভুক্ত ফার্স্ট SLST 2016 সালে যে মেধা তালিকা বঞ্চিত যারা প্রার্থী প্রত্যেকেরই, কতজন এখানে যত মেধা তালিকা যারা আছে প্রত্যেকেরই নিয়োগ। 8 তারিখে আমাদেরই প্রতিনিধি যাবে শিক্ষামন্ত্রীর ভবনের, এই মিটিংটা হবে, সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। সেটা 8ই আগস্ট। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার যা বলেছেন সেটা হচ্ছে যে উনি আমাদের এই বিষয় নিয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং পরিপূর্ণরূপে মানবিক। উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট SLST 2016 সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান, একজনও বঞ্চিত না হন। এ ব্যাপারে সদর্থক ভূমিকা উনি গ্রহণ করবেন, এটুকুই আশ্বস্ত করেছেন। দেখুন, এ বিষয়ে কোনো আমাদের কথা হয়নি। আন্দোলন চালিয়ে যাওয়া না যাওয়ার ব্যাপারে কোনো কথা আমাদের হয়নি। আমরা বৈঠকে অবশ্যই খুশি। আমরা নেক্সট মিটিং এ আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসবো। সেই আলোচনা 8ই আগস্ট হবে, শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন, এটাই কথা হয়েছে। এই মুহূর্তে কোনো কথা হয়নি, সুতরাং এ ব্যাপারে আমরা মন্তব্য করছি না। না, সে বিষয়ে আমরা কোনো কথা বলতে ইচ্ছুক নই। যেটা স্যার বলেছেন নিট অ্যান্ড ক্লিন, সেই কথাটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে স্যার অত্যন্ত মানবিক এবং অত্যন্ত মানবিক জায়গা থেকে আমাদের কষ্ট নিরসন করতে চাইছেন। উনি ফার্স্ট SLST 2016 সালের মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থী, অর্থাৎ নবম, দশম ও একাদশ দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত যারা প্রার্থী, প্রত্যেকের নিয়োগ সুনিশ্চিত করানোর জন্য 100% চেষ্টা করবেন, এইটুকুই উনি আশ্বস্ত করেছেন। এটুকুই বলতে পারি। ধন্যবাদ। চাকরি প্রার্থীরা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বৈঠক থেকে বেরিয়ে এসে তারা বলছেন তারা আশাবাদী, তারা আশ্বস্ত তারা একটা উপায় বেরোবেই। আপনাদের জোকা ইএসআই এর কথা বলছিলাম, যেখানে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছেন। সেই জোকা ইএসআইতে আজ আরো এক নাটকীয় মুহূর্ত, এক নয় বলা ভালো, দুটো নাটকীয় মুহূর্ত সাক্ষী হয়ে থাকলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। যখন অর্পিতা মুখোপাধ্যায়কে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছিল মেডিকেল টেস্টের জন্য, কান্নায় ভেঙে পড়লেন, নামতেই চাইছিলেন না তিনি। এরপর যখন তাকে আবার মেডিকেল টেস্টের পর গাড়িতে তোলা হচ্ছিল, তাও একরকম কোনো রকম জোর করে, এবং তখন তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন তিনি আর পারছেন না। অর্পিতা কি বলবে? অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকার পাহাড়, রাশি রাশি সোনা, বিপুল প্রভাব, প্রবল দাপট, গ্ল্যামারে মোড়া জীবন, প্রায় ঝড় তুলতেন রিলে।
হঠাৎই ছন্দপতন। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার অর্পিতা টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার। শুক্রবার অর্পিতা ভেঙে পড়লেন কান্নায় জোকা ইএসআই হাসপাতালের বাইরে। হাসপাতালে ঢোকার সময় হাউ হাউ করে কান্না। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কান্না। অর্পিতা, অর্পিতা কি বলবে? ফাইভ স্টার লাইফ থেকে একটা জেলের লাইফ, এটা মেনে নেওয়া ওদের পক্ষে খুবই কষ্ট। অ্যাজ এ সাইকোলজিস্ট, অ্যাজ এ ক্রিমিনাল সাইকোলজিস্ট আই বিলিভ এগুলো সব নাটক, এবং সে বুঝতে পেরে গেছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই। এই যে কান্না, এই যে ভেঙে পড়া, এই যে নাটকে করে যাওয়া, এসব নাটকেরই অঙ্গ। প্রকাশ্যে কাঁদছেন, ইডির জেরার মুখেও কি কাঁদছেন অর্পিতা? যা সত্যি সত্যি ঘটেছে তা কি সবই বলছেন তদন্তকারীদের? কোন প্রভাবশালীর নাম কি বলছেন বার্থ ঘনিষ্ঠ অর্পিতা? এসবের জবাব দিতে পারবে ইডি। নিউজ 18 বাংলা। যত সময় গড়াচ্ছে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক এমন তথ্য বেরোচ্ছে যে তথ্য চমকে দেওয়ার মতো। টাকা সোনায় বদলে ফেলা হতো, অর্থাৎ নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে সোনা পাচারের যোগ রয়েছে। তদন্তকারীরা সেরকমই মনে করছেন। প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে, অমিত আরো বিস্তারিত বলতে পারবে। অমিত, একেবারেই দেখো, এখনো পর্যন্ত তদন্ত যে বিষয়টি উঠে আসছে, অর্থাৎ এই সোনার বার বা গোল্ড বার গুলো কোথা থেকে এলো তা তদন্ত করতে গিয়ে, অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে গিয়ে এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফোন কল ডিটেলস খতিয়ে দেখতে গিয়ে এই যে দুর্নীতি টাকা, তার সঙ্গে সরাসরি এবার যোগ চলে এলো সোনা পাচার চক্রের। এবং এখনো পর্যন্ত ইডির তরফে যে দাবি করা হচ্ছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে 3টি গোল্ড বার বা সোনা বিস্কিট পাওয়া গিয়েছে, সেটি নগদ টাকা সোনায় বদল করা হয়েছে, এমনটা কিন্তু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেক্ষেত্রে কারা সাহায্য করেছে, তদন্তকারীরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে এবং তার ফোন কল ডিটেলস খতিয়ে দেখে, সেক্ষেত্রে সোনা পাচারকারী চক্রে বা সোনা চোরাচালানকারী যে চক্রের যে মূল মাথা, তিনি সাহায্য করেছিলেন। এই যে নগদ টাকা, যে সকল টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গেছে, সেই টাকার একাংশ টাকা এইভাবেই সোনায় বদলে ফেলা হয়েছে, এমনটা কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো অর্পিতা মুখোপাধ্যায়কে। বাড়ি, ফ্ল্যাটের মধ্যে টাকার পাহাড়, সোনার তাল 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 সোনা। এর পাশাপাশি এবার নজরে গাড়ি, অর্পিতার 3টি গাড়ি, একটি মোটর বাইক, এবং এই 3টে গাড়ির মধ্যে থেকে 2টি গাড়ি অর্পিতারই নামে, বিলাসবহুল গাড়ি। কিন্তু সেই গাড়িগুলো উধাও। কোথায় গেল গাড়ি? খুঁজছেন তদন্তকারীরা। কোথাও ঝাঁ চকচকে অনুষ্ঠান বাড়ি, কোথাও আবাসন, কোথাও আবার নেল আর্টের পার্লার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। এবার ইডির নজরে অর্পিতার লাক্সারি গাড়ি। অর্পিতার টালিগঞ্জের যে ফ্ল্যাট থেকে 22 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখান থেকেই উধাও অর্পিতার লাক্সারি কার। ইডি সূত্রে খবর, অর্পিতা ডায়মন্ড সিটি আবাসন থেকে উধাও 3টি বিলাসবহুল গাড়ি ও একটি মোটর বাইক। অডি, হন্ডা সিটি, মার্সিডিজ বেঞ্জ। খোঁজ নেই হন্ডার একটি মোটর বাইকেরও। অডি ও হন্ডা সিটি গাড়িটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। মার্সিডিজ বেঞ্জটি শ্রীরাম হাইটস প্রাইভেট লিমিটেডের নামে। নিয়োগ দুর্নীতিতে যখন একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়, গুরুত্বপূর্ণ সব নথি, তখন বুধবার রাতে পার্থর বারুইপুরের বাগান বাড়িতে চুরির অভিযোগ ওঠে। এতে অনেকেরই প্রশ্ন, গভীর রাতে বারুইপুরের বাগান বাড়িতে দুষ্কৃতী হানা কি আদৌ চুরি, নাকি সরানো হয়েছে কোনো নথি? এই রহস্যের সমাধান হওয়ার আগেই এবার অর্পিতার আবাসন থেকে 3টি বিলাসবহুল গাড়ি এবং একটি বাইক উধাও। এ নিয়েও অনেকের মনে সন্দেহ। ইডিও খতিয়ে দেখছে, নথি লোপাট করতেই কি গাড়ি চুরি?
এর আগে রোজভ্যালি কাণ্ডে একের পর এক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ছিল দামি গাড়ির শখ। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বিলাসবহুল গাড়ি। টালিগঞ্জের আবাসন থেকে যেগুলি উঠাও। নিউজ 18 বাংলা। দফা দফা জেরা করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে, বারবার অনেক প্রশ্নের উত্তর সেখানে মিলেই যাচ্ছে। সেই প্রশ্নগুলো উত্তর সঠিক কিনা তা জানার জন্য আবার জিজ্ঞাসাবাদ চলছে পার্থ চট্টোপাধ্যায়কে। এরই মাঝে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল, গত বুধবার ডেকে পাঠানো হয়েছিল, 14 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছিল, তারপর আজ আবার ডেকে পাঠানো হলো, কিন্তু মানিক ভট্টাচার্য এলেন না। সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন, অনুপের থেকে একটু আপডেট জানতে চাইবো। অনুপ, তাহলে কি তো ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যকে গত বুধবার দিন দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে কিন্তু জানানো হয়েছিল যে শুক্রবার দিন তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। যদিও তিনি কিন্তু গড়হাজির, আজকে দেখা গেল তিনি সকাল থেকে গড়হাজির আছেন। এবং যেহেতু ইডি আধিকারিকরা মনে করছেন যে গত বুধবার যখন তাকে দীর্ঘ টানা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ পরে তাকে মৌখিক বলা হয়েছিল, আইনিভাবে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি, সেই কারণে তিনি গড়হাজির থাকতে পারেন। যদিও তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, অর্থাৎ আইনি কিন্তু আবার নোটিশ পাঠানো হতে পারে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আবার নিয়ে আসতে বলা হয়েছিল, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আবার নিয়ে আসার জন্য বলা হবে। সেক্ষেত্রে তিনি যদি না আসেন, আইনি নোটিশ পাঠানোর পরে চলেছে ইডি আধিকারিকরা। এবং আমি জানাচ্ছি গত বুধবার দিন যে প্রথম লিস্ট বাতিল করা হয়েছিল ও দ্বিতীয় লিস্টে 269 জনের নামের তালিকা সেখানে 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়েছিল, কার নির্দেশে দেওয়া হয়েছিল। এই সমস্ত একাধিক তথ্য কিন্তু ইডি আধিকারিকরা সেই তথ্য অনুযায়ী মানিক ভট্টাচার্য পত্র যিনি প্রাপ্ত সবই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রত্যেক প্রশ্নের উত্তর পেলেও কিন্তু বেশ কিছু নথি তিনি আনেননি। সেই ক্ষেত্রেই বলা হয়েছিল শুক্রবার তাকে আসতে, যদিও আজকে তিনি গড়হাজির ছিলেন। অতনু, ধন্যবাদ।